afternoon to my dear students, my senior and junior colleagues. আপনারা সবাই আপু আসলে কেমন আছেন? অনেক দিন পর আসলে কথা হচ্ছে আপনাদের সাথে। আচ্ছা, আমাদের আজকের কেসের টপিক হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস এবং এটা হচ্ছে গাইনির যে কয়টা কেস আসে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কেস। মানে কেস বলতে ফাইব্রয়েড থাকবে না এমন হতেই পারে না। তো আর এই টপিকটা হচ্ছে আমাদের এখানে আমাদের ম্যাডামরা যেমন আমাদেরকে যত্ন নিয়ে অনেক পড়িয়েছে ক্লাসে তোমাদেরকে, তেমনি এখানেও পছন্দের একজন ম্যাডাম রেসপেক্টেড ফাতেমা আশরাফ ম্যাডামও কিন্তু এই টপিকটা খুবই সুন্দর পড়িয়েছে। তো আমরা আজকে কি করব, আমরা হচ্ছে এই কেসটা কিভাবে বলবো আর হচ্ছে কি কি পয়েন্টকে আমাদের ফোকাস করতে হবে সেগুলো নিয়ে আমরা মেইনলি ডিসকাস করব। আচ্ছা, তোমরা যদি ফাইব্রয়েডের দিকে খেয়াল করি, ফাইব্রয়েডে একটা পেশেন্ট তোমার কাছে প্রথম কি কমপ্লেন নিয়ে আসবে? প্রথমেই বলবে যে তার হচ্ছে এক্সেসিভ ব্লিডিং বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। তো আমরা যদি আমাদের শুরু করি, কি বলবো? পেশেন্টের নাম, তার বয়স, কারণ বয়সটা খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমরা দেখি 35 থেকে 45 কেস, তবে যে কোনো বয়সেই নিয়ে আসতে পারে, বাট মেনোপজের পরে কিন্তু ইউজুয়ালি এটা শ্রিঙ্কেন হয়ে যায়। সো আমরা মেনোপজের পর ইউজুয়ালি পাবো ফ্ল্যাটেই পাবো। তারপর তার অ্যাড্রেসটাকে হেলিং ফ্রম হাউসওয়াইফ কে নাম, কতদিনের সমস্যা নিয়ে আসলো। তো আমি প্রথমে কি কমপ্লেনটা করলাম যে এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মেনস্ট্রুয়েশন ফর কত ইয়ার্স বা কত মান্থ সেটা বলবো। তারপর ফিলিং অফ হেভিনেস ইন লোয়ার অ্যাবডোমেন কতদিন সেটা লিখলাম। তারপর অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ আ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন উইথ অ্যাভারেজ ফ্লো অ্যান্ড ডিউরেশন। দেন she noticed excessive bleeding during menstruation which was gradually onset. যেহেতু আমার ফাইব্রোটা হচ্ছে খুব স্লোলি বাড়তে থাকে, সে কারণে এটা কমপ্লেনটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। মানে একদম প্রথমে শুরু হলো প্রচুর ব্লিডিং হচ্ছে এরকম না, দেখা যাচ্ছে একটা সাইকেলে একটু ব্লিডিং বেশি, তারপরে সাইকেলে আরেকটু ব্লিডিং বেশি, এইভাবে এটা ক্যাজুয়ালি প্রবলেমটা বাড়তে থাকে এবং প্রোগ্রেসিভলি ইনক্রিজ ইন অ্যামাউন্ট অ্যান্ড ডিউরেশন উইথ রেগুলার ইন্টারভ্যাল। ফাইব্রয়েডের প্রবলেমটা ইউজুয়ালি কিন্তু মান্থলি হবে, একদম রেগুলার মেনস্ট্রুয়েশনই মোটামুটি থাকে, সেটা আমরা খেয়াল করবো। আবার যদি একই সাথে আমি ওভারিয়ান কোনো ডিসফাংশনের প্রবলেম দেখি, সেই সময় কিন্তু আমরা খেয়াল করব যে তার ইরেগুলার সাইকেল হচ্ছে। এটা হচ্ছে ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান টিউমার একটা প্রবলেম থাকে, মানে ডিস্টিংগুইশিং পয়েন্ট। তারপর কি ব্লিডিং ওয়াজ হ্যাভি ওয়ান সেকেন্ড অর থার্ড ডে। ইউজুয়ালিও কিন্তু ফিজিওলজিক্যালি সেকেন্ড এবং থার্ড ডেতে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বেশি থাকে। সো এক্ষেত্রে ব্লিডিং ওয়াজ হ্যাভি অন সেকেন্ড অ্যান্ড থার্ড ডে অ্যালং উইথ প্যাসেজ অফ ক্লট। তারপর হার এলএমপি ওয়াজ এত, ইনিশিয়ালি সে ইউজড এত থেকে মানে 2 or 3 প্যাডস পার ডে হুইচ ইনক্রিজ লেটার টু 5 to 6 or 6 to 7 টাইমস পার ডে। ব্লিডিং ইউজুয়ালি পারসিস্টেড ফর এত ডেজ, মানে আমার কয়টা প্যাড সে ইউজ করতেছে সেটা লিখবো এবং কত দিন থাকতেছে, মানে আমার মেনোরেজিয়াটা যে হচ্ছে সেটার অ্যামাউন্টটা কীরকম, ডিউরেশনটা কেমন সেটা আমাকে বোঝাতে হবে। Then gradually increased to 8 to 10 days এবং for this complaint she took some medication। সে কোনো মেডিকেশন নিত কিনা বা মেডিকেশন নিলে সে কতদিন ইউজ করছে সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে। Initially menorrhagia was controlled with this medication but since এত month she again developed prolonged and heavy menstruation। তবে আদার যে নেগেটিভ পয়েন্টগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। নেগেটিভ পয়েন্ট কি কি? তার কোনো ডিসম্যানোরিয়ার হিস্ট্রি আছে কিনা, ডিসপ্যারেনিউর হিস্ট্রি আছে কিনা, কোনো কন্ট্যাক্ট ব্লিডিং আছে কিনা, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং আছে কিনা, হিস্ট্রি অফ হিট অর কোল্ড ইন্টারনালস আছে কিনা। মানে আমার অ্যাবনর্মাল ইন্টারনাল ব্লিডিং এর মধ্যে যেগুলো হতে পারে, মানে এই যেমন থাইরয়েডের প্রবলেমের কারণে হিট অর কোল্ড ইন্টারনালস আছে, সেইগুলো আমাকে এক্সক্লুড করতে হবে। ডিসম্যানোরিয়া কেন বললাম? হয়তো এটা অ্যাডেনোমায়োসিস হতে পারে, সেজন্য আমি ডিসম্যানোরিয়াটাকে এক্সক্লুড করলাম। ডিসপ্যারানিউরিয়া কেন বললাম? হয়তো আমার একটা এন্ডোমেট্রোসিস থাকতে পারে, সে কারণে আমি এক্সক্লুড করলাম ডিসপ্যারানিউরিয়া। ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, কন্ট্যাক্ট ব্লিডিং, এগুলি কেন এক্সক্লুড করতাম? এগুলো এক্সক্লুড করলাম পলিপ থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। তারপর তার বাউল ব্লাডার হ্যাবিট কেমন, এই কারণে সে হসপিটালে ভর্তি হয়েছে। আচ্ছা, ইউজুয়ালি পেশেন্টগুলো কেমন থাকবে? যেহেতু তারা একটা প্রলং ব্লিডিং এর হিস্ট্রি দিচ্ছে, তাহলে আমি এই পেশেন্টকে যখন জেনারেল এক্সামিনেশন করব সবার প্রথমেই আমি তাকে পাবো হচ্ছে অ্যানিমিক। এখন সেই অ্যানিমিয়াটা যদি মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া হয় তাহলে আমি অবশ্যই সাথে কি পাবো? ট্যাকিকার্ডিয়াও পাবো।
আর যদি মাইল্ড হয়, হয়তো সে এর আগে 2 থেকে 3 ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন করে ফেলছে, তাই অ্যানিমিয়া কারেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি ট্যাকিকার্ডিয়া পাবো না। ইন্সপেকশনে কি পাবো? অ্যাবডোমেন ইজ নর্মাল ইন শেপ, umbilicus is centrally placed and everted. On palpation abdomen is soft, non-tender, উইকস ইন সাইজটা বলতে হবে, এবং উইকস ইন সাইজ আমরা যখন 12 উইকস সাইজের উপরে হবে তখনই কিন্তু আমি এটা পালপেবল পাবো। 12 উইকসের সাইজের নিচে হলে কিন্তু কখনোই এটা লাম্প হিসাবে পালপেবল হবে না। এটা লোকেশনটা কোথায়, সেটা কনসিস্টেন্সি কেমন? ইউজুয়ালি ফাইব্রয়েড হয় ফার্ম ইন কনসিস্টেন্সি। নন টেন্ডার, সারফেসটা কীরকম, স্মুথ নাকি নোডুলার? যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে তাহলে আমি নোডুলার পাবো। আচ্ছা, তারপর কি আছে? মুভেবল ফ্রম সাইড টু সাইড। আমার কি হবে, আমার যেটা ফাইব্রয়েড ইউট্রাস সেটাকে যদি আমি মুভ করি সেটাকে কিন্তু সাইড টু সাইড মুভ করবে, কিন্তু আমি যদি উপর নিচ মুভ করি, যে কোনো সোয়েলিংয়ে কিন্তু আমাদের কি দেখতে হয়? আমরা দেখি সাইড, সাইজ, শেপ, সারফেস, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে মুভেবল কোন সাইডে, অ্যাবভ ডাউনওয়ার্ডস অর সাইড টু সাইড। সাইড টু সাইড যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি ফাইব্রয়েড, আর যদি বোথ ডাইরেকশনে মুভেবল হয় সেটা হতে পারে ওভারিয়ান টিউমার। লোয়ার মার্জিন কুড নট বি রিচড, কেন? আমার যদি ওভারিয়ান টিউমার হয় আমি তাহলে লোয়ার মার্জিনটা পাবো, আর যেহেতু ফাইব্রয়েডটা হচ্ছে ইউট্রাসের সাথে, কিন্তু ইউট্রাসের ভিতরে থাকতেছে, একটা মাস হিসাবেই কন্টিনিউশন হচ্ছে, এই কারণে কিন্তু আমরা কখনোই লোয়ার মার্জিনটা পাবো না। আচ্ছা, তারপর পালকেশনে কি হবে? ডালনেস ওভার পাবো, অসকালটেশনে বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে। এরপর আমাদের জন্য পারভাজানাল এক্সামিনেশন করার কোনো দরকার নেই। তাহলে আমার পার অ্যাবডোমেন আমি কি কি দেখলাম? সাইড, সাইজ, শেপ, সারফেস, কনসিস্টেন্সি, মুভেবিলিটি আছে কিনা। থ্যাংক ইউ তুষার। আচ্ছা, তারপর আমরা কি চলে আসবো? আমরা আসবো আমার টপিকে প্রথমে জিজ্ঞাসা করবে যে ডায়াগনোসিস। এখন আমাদের একটা কনফিউশন হয় অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং লিওমায়োমার সাথে, কখন আমরা AOBL বলি আর কখন আমরা ফাইব্রয়েড ইউটেরাস বলি। যে পেশেন্টটা আমাকে কমপ্লেন করতেছে তার ব্লিডিং এর হিস্ট্রি আছে, মেনোরেজিয়া আছে, তখন কিন্তু আমি তাকে বলবো হচ্ছে AOBL। আর একটা পেশেন্ট হঠাৎ করে ডায়াগনোসিস করলাম, হয়তো তার গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল বা অন্য কোনো একটা প্রবলেম ছিল, সে ডক্টরের কাছে দেখালো, আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে ধরা পড়লো, মানে ইনসিডেন্টলি ধরা পড়লো হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, এটার জন্য তার কোনো কমপ্লেন নাই, তখন কিন্তু ডায়াগনোসিস হবে ফাইব্রয়েড ইউটেরাস। এই জিনিসটা আমাকে একটু খেয়াল করতে হবে যে কখন AOBL হলো আর কখন ফাইব্রয়েড ইউটেরাস হলো। তারপর আরেকটা হচ্ছে কখন আমি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বলতেছি বা এই যে প্যাড চেঞ্জের ব্যাপারগুলো আসতেছে। একটা মানুষ ওমেন এসে বললো যে আমার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, তাকে তো আমাকে ক্ল্যারিফাই করতে হবে যে এটা আসলে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং নাকি অন্য কিছু। কিভাবে ক্ল্যারিফাই করব? ক্ল্যারিফাই পয়েন্টটা হচ্ছে সে আগে যে কয়টা প্যাড ইউজ করতো সে এখনো কি সেই কয়টাই প্যাড ইউজ করে কিনা, এখন কি তার সাথে কোনো ক্লট পাস হচ্ছে কিনা, সে যখন তার ডিউরিং হাউস হোল্ড অ্যাক্টিভিটি বা যে কোনো অ্যাক্টিভিটি করতেছে সাথে তার ক্লদিং এ কোনো প্রবলেম হচ্ছে, মানে ক্লদিং নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আরেকটা হচ্ছে তার কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হচ্ছে কিনা, হয়তো আগে তাকে সে নর্মালি সব অ্যাক্টিভিটি করতে পারতো, কিন্তু এখন তাকে হচ্ছে দেখা যাচ্ছে অফিস থেকে বা ক্লাস থেকে ওই কয়েকদিন সে মিস দিতে হচ্ছে। এই জিনিসগুলো তখনই কিন্তু আমি তাকে বলতে পারবো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আচ্ছা, এখন এর পরের পয়েন্ট আসবে যে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি কি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আমার প্রথম আসবে ফাইব্রয়েডের সাথে হচ্ছে অ্যাডেনোমায়োসিস আর ওভারিয়ান টিউমার, এছাড়া কিন্তু আমি আর কিছু বলবো না। অ্যাডেনোমায়োসিসে আমি তাহলে এখানে কি পেতাম যেটা ফাইব্রয়েডের সাথে আমি ডিফারেনশিয়েট করতে পারতাম? ওখানে আমাকে অবশ্যই ডিসম্যানুয়াল হিস্ট্রি থাকতো। ফাইব্রয়েডের পেশেন্টগুলা ইউজুয়ালি হয় নালি প্যারাস, অথবা একটা বেবির পরে দেখা যায় অনেক দিন সে কোনো বেবি নিচ্ছে না, বাট ইনফার্টিলিটি হিস্ট্রি দিচ্ছে। আর অ্যাডেনোমায়োসিস গুলো পেশেন্টগুলো কিরকম দিচ্ছে? অ্যাডেনোমায়োসিস হচ্ছে মাল্টি প্যারাসিটি থাকে। ওভারিয়ান টিউমার পেশেন্টগুলো আমরা কিরকম পাই? এখানে যেমন আমরা দেখতেছি একটা গ্র্যাজুয়াল একটা অনসেট থাকছে, তার ব্লিডিং এর প্রবলেম থাকছে। ওভারিয়ান টিউমারে কিন্তু ইউজুয়ালি তার মেনস্ট্রুয়েশনের প্রবলেমগুলো খুব কম হয়, যদি না তার না হয়। তাহলে এই পয়েন্টগুলো আমাদের আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি ফাইব্রয়েড ইউটেরাস না অ্যাডেনোমায়োসিস না হচ্ছে ওভারিয়ান টিউমার। অ্যাডেনোমায়োসিসের আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডেনোমায়োসিসের
সাইজটা হবে 12 থেকে 14 উইকসের মধ্যে, এর বেশি কিন্তু হবে না, এবং এটা স্মুথ ইনকনসিস্টেন্সি থাকবে। আর অন্যদিকে যদি আমরা ফাইব্রয়েডে খেয়াল করি, সেখানে হচ্ছে সিঙ্গেল ফাইব্রয়েডও থাকতে পারে, মাল্টিপল ফাইব্রয়েডও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমার সারফেসটা স্মুথও হতে পারে, আবার ইরেগুলার হতে পারে। মানে তার যদি অনেকগুলো মাল্টিপল ফাইব্রয়েড থাকে, তখন কিন্তু আমি ইরেগুলারও পেতে পারি। এইভাবে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন ধরবে কি, আমার যে তুমি বললা এই কেসটা ফাইব্রয়েড, এই কেস থেকে তুমি কিভাবে বললা ইটস এ কেস অফ ফাইব্রয়েড, তাহলে প্রথমে বলতে আমার হবে আমার হিস্ট্রিটা কেমন, পেশেন্টের এজটা কেমন। এজটা বলার পর আমি যে বললাম ইউজুয়ালি 30 থেকে 45 ইয়ার্সটা হচ্ছে পিক এজের মতো। তারপর তার কমপ্লেন কি, কমপ্লেন থাকবে যে প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া, অথবা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, অথবা হেভিনেস ইন লোয়ার অ্যাবডোমেন। যেগুলো অ্যাসিমটোমেটিক কেস, সেগুলো যে ম্যাডাম আমার মনে হচ্ছে পেটে কিছু একটা ভারী ভারী লাগছে, এটাকে আমরা বলতেছি হেভিনেস ইন লোয়ার অ্যাবডোমেন। তারপর আসবো আমরা ফ্রম এক্সামিনেশন। এক্সামিনেশনে প্রথম কি দেখবো, দেখলাম পেশেন্টটা হচ্ছে অ্যানিমিক, টাকিকার্ডিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। পার অ্যাবডোমেন আমি কি দেখবো, ওই যে আমি আমার সাইজটা বললাম, সাইজটা কত সাইজ, শেপটা কেমন, সারফেসটা কেমন, কনসিস্টেন্সি কেমন। তারপর আমি যে বললাম মোবিলিটিটা, সেটা কি সাইড টু সাইড মোবাইল নাকি হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ডস। যদি সাইড টু সাইড হয় ইটস ফেভার অফ ফাইব্রয়েড ইউট্রাস, আর যদি বোথ ডিরেকশন হয় তাহলে তো ওভারিয়ান টিউমার হয়ে গেল। এরপর হচ্ছে লোয়ার মার্জিনটা আমি রিচ করতে পারছি কি পারছি না, এই সবগুলা দেখে কিন্তু আমি বলতে পারি দিস ইজ দ্য কেস অফ ফাইব্রয়েড। তাহলে আমার প্রথম কি আসলে, আমার আসলে হিস্ট্রি থেকে। হিস্ট্রিতে আমি তার বয়সটা বললাম, তার প্যারাস কিরকম সেটা বললাম। যদি সে ফেভারে হয়, নালি প্যারাস হয়, বা একটা বেবি থাকে, তখনই কিন্তু আমি তাকে হিস্ট্রির পয়েন্ট ইন ফেভারে আনবো, আদারওয়াইজ বলা দরকার নেই, তাহলে বয়সটা বলে চলে যাবো। তারপরে আমি কি করব, তার কমপ্লেনটাকে নিয়ে আসবো, প্রেজেন্টিং কমপ্লেন। থার্ড পয়েন্টে আমি নিয়ে আসবো তার জেনারেল এক্সামিনেশনে আমি কি পাচ্ছি, এবং পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমি কি পাচ্ছি। এভাবে আমি আইডেন্টিফাই করলাম এটা ফাইব্রয়েড কিনা। আচ্ছা, তারপর করি, তাহলে আমরা দেখবো এটা অরিজিনটা কিন্তু এখনো আইডেন্টিফাই হয়নি, কিন্তু আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরকে একটা অলরেডি আমরা বলে ফেলেছি, সেটা হচ্ছে নালিপ্যারাস লেডি। তারপর হচ্ছে তার আর্লি ম্যানার কি, ওবিসিটি অর ইনক্রিজ বডি মাস ইন্ডেক্স। ওবিসিটি কেন, ওবিসিটির সাথে কি রিলেশন, কারণ ওবিস ওমেনদের হচ্ছে আমার ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকে। একটা হচ্ছে আমাদের নর্মাল ইস্ট্রোজেন লেভেল, প্লাস হচ্ছে ওবিসিটির জন্য মানে ফ্যাটি টিস্যুর জন্য পেরিফেরাল যে অ্যারোমাটাইজেশন হচ্ছে, ওখান থেকেও কিন্তু ইস্ট্রোজেন আসতেছে, সেটাও কিন্তু আমার হেল্প করতেছে ফাইব্রয়েডে। তারপর কি পিসিওএস, পিসিওএসও আমার একটা পয়েন্ট ফেভার হচ্ছে তার হাইপার ইস্ট্রোজেনিজম থাকে। এছাড়াও হচ্ছে হাইপোইস্ট্রোজেনিক স্টেট, ব্ল্যাক এবং ফ্যামিলি হিস্ট্রি, মানে তার যদি মা বোনের ফাইব্রয়েড থাকে তারও কিন্তু হতে পারে। এখন প্রোটেক্টিভ ফ্যাক্টর কি, যেগুলো হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টর, তার অপোজিটগুলোকে আমি প্রোটেক্টিভ ফ্যাক্টর বলে ফেলবো, মানে আমার একটা মুখস্থ করলেই হলো। প্রোটেক্টিভ ফ্যাক্টর কি কি আছে, লেট ম্যানার কি, মাল্টিপ্যারিটি, মেনোপোজ। মেনোপোজে কেন হচ্ছে আমার হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, কারণ মেনোপোজের পরে কি হচ্ছে, আমার ইস্ট্রোজেন লেভেলটা কমতেছে। যেহেতু এস্ট্রোজেন লেভেল কমতেছে, তাহলে কি হচ্ছে, আমার ফাইব্রয়েড যেটা ছিল সেটা কিন্তু শিঙ্ক আউট করতেছে, যদি থেকেও থাকে। কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ, কম্বাইন ওরাল সেপটিভ কি করে, আমার হচ্ছে একটা লো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন একটা মেইনটেইন হয় বডিতে, সেই কারণে হাইপার ইস্ট্রোজেনিজম কন্ডিশনটা কিন্তু হচ্ছে না, মানে ইস্ট্রোজেন লেভেল যে হাই হয়ে যাচ্ছে সেটা কিন্তু মেইনটেইন করে নিয়ে আসতেছে। দ্যাটস আরেকটা হচ্ছে স্মোকিং, এখানেই একটা জিনিস, সেখানে হচ্ছে স্মোকিং হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর, বাট বাকি সব কিছুতে যদি আমরা খেয়াল করি, সেখানে সব কিছুতে রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টা হোক, মাল্টিপল প্রেগন্যান্সি হোক, প্রিটার্ম লেবার হোক, সব কিছুতে রিস্ক ফ্যাক্টর। শুধু একটা মাত্র ক্ষেত্রে প্রোটেক্টিভ ফ্যাক্টর হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে। আচ্ছা, জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, হ্যাঁ জেনেটিক প্রিডিসপোজিশন আছে। কোন কোন ক্রোমোজোমের সাথে রিলেশন আছে, রিলেশন আছে 7 or 12 এর ক্ষেত্রে। আচ্ছা, গ্রোথ অফ লিওমায়োমাটা কিভাবে হচ্ছে, আমি তো বললাম ইটস আ ইস্ট্রোজেনিক কন্ডিশন, ইস্ট্রোজেন এটাকে আমাকে মানে কি বলবো বড় হতে হেল্প করতেছে, মানে গ্রোথটা খুব ইনক্রিজ করতেছে। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আসে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের রোলটা কি এই ফাইব্রয়েড ইউটারাসের ক্ষেত্রে। ইস্ট্রোজেন হচ্ছে এই টিউমার এনলার্জমেন্টটা করে ইনক্রিজিং দ্য প্রোডাকশন অফ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, মানে আমার যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা আছে বাড়িয়ে দিয়ে ইস্ট্রোজেন এই ফাইব্রয়েডটাকে এনলার্জ করে। আর প্রোজেস্টেরন কি করে, প্রোজেস্টেরন করে ইনক্রিজ দ্য মাইটোটিক অ্যাক্টিভিটি ইন দ্য মায়োমা অফ ইয়াং ওমেন। আরেকটা হচ্ছে ডাউন রেগুলেশন অফ অ্যাপোপ্টোসিস, মানে আমার অ্যাপোপ্টোসিসটা কমায় দিচ্ছে, ফলে
ফাইব্রয়েডের গ্রোথটা এনলার্জ হচ্ছে। এই কারণে কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের রোলটা, এই জিনিসটা আমার কাজে লাগবে ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে কেন আমরা কি কি ড্রাগ ইউজ করি, তখন আমি আবার এটা বলে যাব। আচ্ছা, আরেকটা কি করে, লেভেল অফ অ্যারোমেটাস আছে, সেই অ্যারোমেটাসটা কি করতেছে, ইস্ট্রোজেন লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। আর মায়োমাতে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন রিসেপ্টর যেগুলো সবই কিন্তু হাই থাকে। আচ্ছা, আরেকটা কি, এই যে আমি বললাম এটা তো গ্র্যাজুয়ালি অনসেট, কতদিন লাগে? ইউজুয়ালি দেখা যায় 3 to 5 ইয়ার্স এর মতো লাগে একটা মোটামুটি সাইজের ফাইব্রয়েড পাওয়ার জন্য। কিন্তু সবার যে এরকম 3 to 5 ইয়ার্স লাগবে তাও না, হয়তো আরো অনেক বেশি টাইমও লাগতে পারে। আবার যদি কারো হয়তো খুব খুব রেয়ার, মাত্র 0.1% ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আবার মানে এনলার্জমেন্টটা বেশি হতে পারে। বাট আমরা এটা মাথায় রাখবো না, আমরা মনে রাখবো যেটা বড় হতে অনেক টাইম লাগবে। আচ্ছা, এখন আমি টাইপটাকে আইডেন্টিফাই করব কিভাবে। আমরা কি জানি, ফাইব্রয়েডটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল বা ইন্টারমুরাল হতে পারে, সাবসেরাস হতে পারে, সাবমিউকাস হতে পারে। সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বেশি হচ্ছে ইন্টারমুরাল। এখন কিভাবে আমরা খেয়াল করব, যখন ফাইব্রয়েডের লোকেশনটা থাকবে মায়োমেট্রিয়ামের ভিতরে, তখন হচ্ছে এটা ইন্ট্রামুরাল। যখন এটা হচ্ছে নিয়ার টু দ্য এন্ডোমেট্রিয়াম, তখন হয়ে যাচ্ছে সাবমিউকাসাল। সাবসেরোসাল কোনটা, যেটা হচ্ছে পেরিটোনিয়াম লেয়ারের যে নিচে থাকবে, তখন আমরা এটাকে বলবো সাবসেরোসাল। এখন যদি আমরা খেয়াল করি, ইন্ট্রামুরাল হচ্ছে 75% ক্ষেত্রে, সাবসেরোসাস হচ্ছে 15% কেসে, এবং সাবমিউকাস হচ্ছে 5% কেসে অনলি। এখন অনেক সময় বলা হয় যে তুমি এটা ফাইব্রয়েড পেলা, অনেক বড় সাইজ, কিন্তু পেশেন্টের কোনো কমপ্লেন নেই। আবার অনেক সময় আমরা একটা ছোট্ট ফাইব্রয়েড পেলাম, কি একটা হচ্ছে সাবমিউকোসাল ফাইব্রয়েড, কিন্তু তার কমপ্লেন অনেক বেশি। তাহলে আমার ক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট কোন, বড় সাইজটা না সাইজটা? এটা যদি আমরা বলি, আমরা বলবো সাইজ ইজ নট, ডাজ নট ম্যাটার। আমার ম্যাটার হচ্ছে কোথায় এটা অবস্থা, মানে সাইজটা কোথায়। যেমন ইন্ট্রামুরাল যদি হয়, আমরা বললাম যেটা ছোট্ট ফাইব্রয়েডও অনেক কমপ্লেন করতে পারে, মেনোরেজিয়া বেশি করবে, মেট্রোরেজিয়া করতে পারে। আর যেখানে আমরা একটা ব্লাস্ট, কিন্তু আমরা বুঝতেই পারি নাই পেশেন্টের এত বড় ফাইবার আছে, সেই ইনসিডেন্টে একটা আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে ধরা পড়লো। আচ্ছা, এই সাবসেরোসাল ফাইব্রয়েডের ক্ষেত্রে আরেকটা বলা হয় যে ওয়ান্ডারিং অর প্যারাসাইটিক ফাইব্রয়েডটা কি জিনিস। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সাবসেরোসাল ফাইব্রয়েড সাধারণত কি থাকে, পেরিকেল থাকে। পেরিকেলটা টন হয়ে যায়, টন হয়ে সেই ফাইব্রয়েডটার নারিশমেন্ট নেয় হচ্ছে ওমেন্টাল অর মেসেন্টারিক অ্যাডিশন থেকে। এটাকেই আমরা বলছি অর প্যারাসাইটিক ফাইব্রয়েড, মানে এটা তার লোকেশনে না থেকে, মানে ফাইব্রয়েড যেখানে ছিল, মানে ইউটেরাসের সাথে টন হয়ে বাইরে চলে গেল, এবং নিউট্রিশনটা সে কোত্থেকে নিচ্ছে, ওমেন্টাম থেকে এবং মেসেন্টারিক রিজন থেকে। এই কারণে কিন্তু আমরা এটাকে বলতেছি ওয়ান্ডারিং অর প্যারাসাইটিক। আচ্ছা, আরেকটা হচ্ছে এই সাবসেরাস ফাইব্রয়েড আরেকটা করতে পারে, সেটা হচ্ছে আমরা যখন ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান টিউমারটাকে পারভেজানাল এক্সামিনেশনের মাধ্যমে আইডেন্টিফাই করি, তখন কিন্তু এটা খেয়াল করি যে ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে আমি একটা গ্রুপ পাবো, যেটা ফাইব্রয়েডের ক্ষেত্রে পাবো না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবসেরাস ফাইব্রয়েডগুলোতে একটা পেডাঙ্কল থাকে, পেডিকেল থাকতেছে, দ্যাটস ওয়াই অনেক সময় কিন্তু আমরা এখানে একটা গ্রুপ পেতে পারি। তখন সাবসেরাস ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান টিউমার একটা কনফিউশন হতে পারে। আরেকটা কি, সাবসেরাস ফাইব্রয়েড কিন্তু যখন অনেক লার্জ হয়, সেটা কিন্তু ইউরেটারকেও কম্প্রেশন করতে পারে। সেই কম্প্রেশনটা করে সে হাইড্রোইউটার হাইড্রোনেফ্রোসিসও করতে পারে। এখন কারা কারা কম্প্রেশন ইফেক্ট দেয়, একটা হচ্ছে লার্জ সাবসেরাসাল ফাইব্রয়েড দিতে পারে, ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড দিতে পারে, সার্ভাইকাল ফাইব্রয়েড দিতে পারে। এই তিনটা করতে পারে হচ্ছে আমার হাইড্রোনেফ্রোসিস এবং হাইড্রোইউটার। এইসব কেসের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে আইভিউ। আমরা সবার ক্ষেত্রে করি না, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমার আইভিউ ইনভেস্টিগেশনটা করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আমার সাবমিউকাস ফাইব্রয়েড, যেটা বললাম মাত্র 5% কেসে, কিন্তু এটা হচ্ছে আমার প্রবলেম করে সবচেয়ে বেশি। এটা কি করে, এটা হচ্ছে আমার মেট্রোরেজিয়া করতে পারে। মেট্রোরেজিয়া কেন করবে, এই যে সাবমিউকাসাল ফাইব্রয়েডটা একদম এন্ডোমেট্রিয়ামের সাথে, সে কি করে, যখন এটা আলসারেশন হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়, তখনই সে হচ্ছে এটা অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং করে। মেট্রোরেজিয়া হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, আর মেনোরেজিয়া হচ্ছে আমার সাইক্লিক্যাল ব্লিডিং। আচ্ছা, আরেকটা টাইপ কি আমার হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড। সার্ভাইকাল ফাইব্রয়েড কত পার্সেন্ট হতে পারে, মাত্র 1 থেকে 2% কেসে আমি সার্ভাইকাল ফাইব্রয়েড পেতে পারি। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন আমরা করি, যেটা আমরা এওবি ক্লাস নেওয়ার সময় পড়েছিলাম, যে এখানে আমরা 0 to 8 ভাগ করে নিছিলাম। কিন্তু খেয়াল করব ওখানে দেখবো যে আমরা দুইটা টাইপ করছি, একটা করছি সাবমিউকোসাল আর একটা করছি আদার্স।
কেন এই দুইটা টাইপ করলাম, যে সাবমিউকোসাল আলাদা, কেন আমি সাবসেরোসাল, ইন্ট্রামুরাল, সাবমিউকোসাল, তারপর আদার্সে গেলাম? কারণ আমি বললাম যে আমার সাবমিউকোসাল ফাইব্রয়েড যেটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম করতেছে, মানে আমার মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া এগুলো বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই আমার সাবমিউকোসাল ফাইব্রয়েডকে একটা আলাদা আইডেন্টিটি করে দিলাম, আদার্সের মধ্যে বাকিগুলোকে নিয়ে আসলাম। আচ্ছা, এর সাথে আরেকটা হচ্ছে হাইব্রিড। আমরা যদি 0 থেকে 8 পর্যন্ত লোকেশন দেই, তাহলে আমরা দেখব যদি 2 থেকে 5, মানে এরা হচ্ছে হয় সাবসেরোসাল বা সাবমিউকোসাল, এটার মাঝখানে আছে, এটাকে আমরা বলতেছি হাইব্রিড। আচ্ছা, এবার চলে আসি আমরা প্যাথোলজি। প্যাথোলজিতে আমরা কি বলি? প্যাথোলজিতে আমরা সেই থার্ড ইয়ারে পড়াতে চলে যাই। প্যাথোলজিতে আমরা কি পড়ছিলাম? ফাইব্রয়েডটাকে যখন কাট সেকশন করছিলাম তখন বলছিলাম এটা হোল অ্যাপিয়ারেন্স। কেন হোল অ্যাপিয়ারেন্স? কারণ এখানে মাসল টিস্যুগুলা ফাইব্রাস টিস্যুর সাথে ইন্টারমিঙ্গেল হয়ে একটা হোল অ্যাপিয়ারেন্স করে। আচ্ছা, ফলস ক্যাপসুলটা কি? ফলস ক্যাপসুল হচ্ছে ফর্মড বাই কম্প্রেসড অ্যাডজেসেন্ট মায়োমেট্রিয়া, এবং তারা হচ্ছে মোর প্যারালাল অ্যাডজেসেন্ট অ্যারেঞ্জমেন্ট করবে এবং পিঙ্কিশ ইন কালার হবে। এবং এই ক্যাপসুলটা সেপারেটেড ফ্রম দ্য গ্রোথ, মানে ক্যাপসুল আর হচ্ছে ফাইব্রয়েডের গ্রোথের মাঝখানে কিন্তু আমার লুজ অ্যারিউলার টিস্যু থাকে, যেটার মাঝখানে দিয়ে আমার ব্লাড ভেসেলগুলো পাস করে। এই কারণে আমরা যখন মায়োমেক্টমি অপারেশন করি আমাদের কিন্তু এনিক্লুশন করাটা একটু ইজি হয়। মানে আমরা কি করি, আমরা যারা মায়োমেক্টমি অপারেশন দেখলাম যে ওই ফলস ক্যাপসুলের উপর হচ্ছে আমরা একটা ইনসিশন দিই, এবং এরপর যদি আমরা মায়োমা স্ক্রুটা লাগাই, খুব ইজিলি কিন্তু আমার এটা এনিক্লুশন হয়ে যাচ্ছে। এনিক্লুশন মানে কি? আমরা ফাইব্রয়েডটাকে বের করে নিয়ে আসছি। আচ্ছা, তারপর যদি আমরা একটা কমপ্লিকেশন গুলোতে যাই, কমপ্লিকেশন কি কি আছে? কমপ্লিকেশনের মধ্যে প্রথম হচ্ছে আমার ডিজেনারেশন। কয় ধরনের ডিজেনারেশন আছে? 5 ধরনের ডিজেনারেশন আছে। কোনটা কমন? কমন বললে আমাদের মাথায় কেন জানি সবসময় আসে রেড ডিজেনারেশন, ডোন্ট নো, কিন্তু আমরা যদি খেয়াল করি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপু হায়ালিন ডিজেনারেশন। সেটা কত পার্সেন্ট কেস? সেটা হচ্ছে 65% কেসে আমরা পাবো হায়ালিন। আচ্ছা, এখানে কি হবে? এখানে আমার সেন্ট্রাল পার্ট অফ দ্য টিউমারটা লিস্ট ভাস্কুলার হবে, আমার চারপাশে ব্লাড সাপ্লাই। তো একটা ফাইব্রয়েড যখন অনেক বড় এনলার্জ হয়ে যাচ্ছে তখন আমার কি হবে? পেরিফেরি থেকে ব্লাড সাপ্লাই পেতে পেতে সেন্ট্রালে কিন্তু আমার ব্লাড সাপ্লাইটা থাকতেছে না, ফলে ডিজেনারেশনটা কিন্তু আমার শুরুই হয় সেন্টার অফ দ্য ফাইব্রয়েডে। আচ্ছা, এবং এটাতে সব ধরনের অল সাইজ অফ ফাইব্রয়েডটা এফেক্টেড হতে পারে, এক্সেপ্ট হচ্ছে যেগুলো ছোট, ছোটগুলোতে হচ্ছে সেটা খুব ভালোভাবে ব্লাড সাপ্লাই পাবে। দ্যাটস ওয়াই এই যারা টিনি ওয়ান, মানে একদম স্মল সাইজের ফাইব্রয়েড, এর ক্ষেত্রে কিন্তু আমি কখনোই ডিজেনারেশনটা পাবো না, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করলে কি পাবো? হায়ালাইন চেঞ্জ পাবো বোথ দ্য মাসেল অ্যান্ড ফাইব্রাস টিস্যু, অ্যান্ড সেলুলার যে ডিটেলসটা থাকবে সেটা লস্ট হয়ে যাবে। এরপর আসলো সিস্টিক ডিজেনারেশন। সিস্টিক ডিজেনারেশন কাদের হয়? ইন্ট্রামুরাল ফাইব্রয়েডে। এবং এটা কোন এজে হয়? ইউজুয়ালি মেনোপজদের যে তাদের ক্ষেত্রে কিন্তু আমার সিস্টিক ডিজেনারেশনটা হতে পারে। এরপর হচ্ছে ফ্যাটি ডিজেনারেশন। ফ্যাটি ডিজেনারেশন কাদের হয়? সেটাও হচ্ছে আমার মেনোপজ লেডিদের ক্ষেত্রে। তাহলে আমাকে যদি খেয়াল করা হয় 5টা ডিজেনারেশনের মধ্যে মেনোপজ লেডিদের কোনটা কোনটা হয়, এর মধ্যে একটা হচ্ছে সিস্টিক ডিজেনারেশন, একটা হচ্ছে ফ্যাটি ডিজেনারেশন। এবং এই ফ্যাট গ্লোবুলাস গুলো আর ডিপোজিটেড থাকবে মাসেল সেলসের ভিতরে। স্পেসিফিক ডিজেনারেশন যেটা হচ্ছে 10% কেসে, এখানে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্যাটি ডিজেনারেশনের পরেই কিন্তু ওখানে ক্যালসিফিকেশন হয়ে ক্যালসিফিক ডিজেনারেশনটা করে থাকে। এবং যখন হোল অফ দ্য টিউমার ইজ কনভার্টেড ইনটু ক্যালসিফাইড মাস, তখন আমরা কি বলবো? তাকে আমরা বলবো ওম স্টোন। এরপর আসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার রেড ডিজেনারেশন, যেটা প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং পিরপেরামে। আচ্ছা, এখানে আমি নেকটাই অ্যাপিয়ারেন্সে কি দেখবো? আমি নেকটাই অ্যাপিয়ারেন্সে দেখবো এবং অর্ডারটা হবে ফিশি। ফিশি কেন হবে? এখানে ফ্যাটি অ্যাসিডের কারণে এটা অর্ডারটা আমরা পাবো ফিশি। এবং কালারটা কেন হচ্ছে? এই যে আমরা বললাম র বিফ একটা কালার, এটা হচ্ছে হেমোলাইজড রেড সেল এবং হেমোগ্লোবিনের কারণে। এরপরে কমপ্লিকেশন হচ্ছে আমার অ্যাট্রোফি। তারপরে কি? তারপর হচ্ছে নেক্রোসিস, ইনফেকশন, ভাস্কুলার চেঞ্জেস অ্যান্ড সার্কোমেটার চেঞ্জেস। ভাস্কুলার চেঞ্জেসের মধ্যে কি কি হতে পারে? ভাস্কুলার চেঞ্জেসের মধ্যে হতে পারে আমার টেলেনজেকটিসিয়া, লিম্ফানজেকটিসিয়া। ইনফেকশন কাদের হবে? ইনফেকশন
ক্ষেত্রে থিনড এবং স্লাভ সারফেস এপিথেলিয়াম হয়ে সেখানে আমার ইনফেকশনটা অ্যাগ্রাভেট করবে। আচ্ছা, ফাইব্রয়েডের সাথে ফাইব্রয়েড চেঞ্জের সাথে কিছু অ্যাসোসিয়েশন ডিজিজ থাকতে পারে। কি কি হতে পারে? আমার ফাংশনাল সিস্ট অফ দ্য ওভারি হতে পারে, এন্ডোমেট্রোসিস থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকতে পারে। আমরা যদি একটু খেয়াল করি এই প্রত্যেকটা রিলেশনে কিন্তু কি আছে, হাই ইস্ট্রোজেন লেভেল, হাইপার ইস্ট্রোজেনিক স্টেটের কারণে হয়। যেহেতু ফাইব্রয়েড একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, দ্যাটস ওয়াই এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিসিসগুলোও কিন্তু এটার সাথে রিলেটেড। আচ্ছা, ইউট্রাসে কি পাই? ইউট্রাসে আমি ফাইব্রয়েডের সাথে মায়ো হাইপারপ্লাসিয়া পাবো, সাথে পাবো অ্যানোভুলেশন। কেন হচ্ছে? যেহেতু আমার মায়োমেট্রিয়াল এবং এন্ডোমেট্রিয়াল ভেনাস ফ্লেক্সারেশনে কি হচ্ছে, ডাইলিটেশন হচ্ছে এবং আচ্ছা, এবার চলে আসবো আমার পেশেন্টের ক্লিনিক্যাল প্রোফাইলে। পেশেন্টের প্রোফাইল কি দেখবে? প্রথমে আমি বললাম সেটা নালিফেরাস লেডি হবে, অথবা তার একটা হয়তো বেবি আছে, এজটা থাকলো 35 থেকে 45 এর মধ্যে। সিমটমস কি হবে? 75% কেজি আমরা পাবো এগুলো পেশেন্টটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে। তারপর আমরা কি কি পেতে পারি? অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং থাকতে পারে 30% কেসে, ডিসম্যানুরিয়া থাকতে পারে, ডিসপ্যারানিউরিয়া থাকতে পারে, সাবফার্টিলিটি থাকতে পারে। ফাইব্রয়েডের সাথে কিন্তু 30% কেসে অ্যাডেনোমায়োসিসও অ্যাসোসিয়েশন থাকে, দ্যাটস ওয়াই আমার এখানে ডিসম্যানুরিয়া আসতে পারে। আরেকটা ডিসম্যানুরিয়া হতে পারে যেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনজেস্টিভ ডিসম্যানুরিয়া, একটা হচ্ছে স্পাসমোটিক ডিসম্যানুরিয়া। যখন এই যে এন্ডোমেট্রোসিস থাকতেছে তখন হচ্ছে আমার কনজেশন হচ্ছে, এই ডিসম্যানুরিয়াটাকে আমরা বললাম কনজেস্টিভ ডিসম্যানুরিয়া। আর যখন এটার সাথে আমার মনে হচ্ছে একটা ক্লট পাস করতে চাচ্ছে, তখন কিন্তু আমার যে ডিসম্যানুরিয়াটা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পাসমোটিক ডিসম্যানুরিয়া। আচ্ছা, এখন আমাকে কোশ্চেন ধরবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কেন মেনোরেজিয়া হয় একটা ফাইব্রয়েডে। তাহলে আমার বলাটা কি হবে? আচ্ছা, মেনোরেজিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, প্রথম হচ্ছে আমার যখন একটা ফাইব্রয়েড হচ্ছে তখন কিন্তু আমার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ সারফেস এরিয়া, দ্যাটস ওয়াই আমার ব্লিডিংটাও বেশি হচ্ছে। এরপর যদি আমি বলি, এখানে আমার এই ফাইব্রয়েডের কারণে আমার যেভাবে একটা ইউট্রাইন কন্ট্রাকশন হওয়ার কথা সেটা মেইনটেইন হচ্ছে না, ইন্টারফেয়ারেন্স উইথ নর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন। এরপর হচ্ছে কনজেশন অ্যান্ড ডাইলিটেশন অফ দ্য সাবজেসেন্ট এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, তারপর করবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, পেলভিক কনজেশন এবং রোল অফ প্রোস্টানয়েডের ইমব্যালেন্স থ্রম্বাকশন এবং প্রোস্টাসাইকেলের মধ্যে। তাহলে প্রথম কি আমি বলবো, যদি লাস্টে বলা, প্রথম বলবো সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, আমার ইউট্রাইন যে কন্ট্রাকশনটা হচ্ছিল সেটাতে হচ্ছে হ্যাম্পার হচ্ছে, আমার সাবজেসেন্ট এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস বেড়ে যাচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে এবং আমার প্রোস্টানয়েড এর মধ্যে ইমব্যালেন্স হচ্ছে। এখন মেট্রোরেজিয়া কাদের হবে? মেট্রোরেজিয়া হবে যদি আমার সাবমিউকাস ফাইব্রয়েড অথবা ফাইব্রয়েড পলিপের মধ্যে আলসারেশন হয়, টর্ন ভেসেলস হয় ফ্রম দ্য স্লাফিং বেস অফ এ পলিপ, আর অ্যাসোসিয়েশন থাকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করা যে মেনোরেজিয়ার কজ কি ইন কেস অফ ফাইব্রয়েড, মেট্রোরেজিয়ার কজ কি ইন কেস অফ ফাইব্রয়েড। আরেকটা ধরে ইনফার্টিলিটি কিভাবে হয়। ইনফার্টিলিটি যখন আমরা বলবো তখন আমরা একটা ফর্মুলা বানাবো, কিভাবে? প্রথম বলবো ইউটেরাসের পয়েন্টগুলা, তারপরে বলবো ওভারির পয়েন্টগুলা, ট্যান হচ্ছে পেরিটোনিয়াল, আননোন, আর একটা টিউবার। এখন ইউটেরাসে কি হচ্ছে? আমি তো বললামই হচ্ছে আমার এখানে কন্ট্রাকশনটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম ভাবে কন্ট্রাকশনটা হচ্ছে না। এরপর কি হচ্ছে, এই কন্ট্রাকশনটা না হওয়ার কারণে কিন্তু আমার যেভাবে স্পার্ম অ্যাসেন্ট হওয়ার কথা স্পার্মটা অ্যাসেন্ট হবে না, এইভাবে আমার ইনফার্টিলিটি করবে। কনজেশন এন্ড ডাইলিটেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস থাকবে, যে কারণে আমার ডিফেক্টিভ ইমপ্ল্যান্টেশন হবে। অ্যাট্রোফি এন্ড আলসারেশন থাকবে এন্ডোমেট্রিয়ামে, যেটা আমাকে করবে ডিফেক্টিভ নিউট্রিশন, আমার প্লাস হবে না। তারপর হচ্ছে মেট্রোরেজিয়া এন্ড ডিসপ্যারানিয়া। টিউবাল ফ্যাক্টরে কি হবে? এখন আমি দেখলাম একটা ফাইবার আছে কর্নুয়াল রিজনে, যদি কর্নুয়াল রিজনে ফাইবার থাকে তাহলে আমার কি হবে? ওভামটা যে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ইউট্রাস আসবে সেটা তো আসা পসিবল না। তারপর আমার ফাইবারটা অনেক বড়, সেই কারণে আমার টিউব যেটা যতটুকু সাইজ থাকার কথা, 10 সেন্টিমিটার যে সাইজটা থাকার কথা সেটা অনেক লম্বা হয়ে গেছে, ইলংগেশন হয়ে গেছে। তারপর হচ্ছে আমার অ্যাসোসিয়েশন সালফিনজাইটিস থাকতে পারে, যেটা আমার টিউবার ব্লক করতে পারে। ওভুলেশন করতে কি হতে পারে? ওভারিয়ান ক্ষেত্রে হবে অ্যানোভুলেশন, পেরিটোনিয়ালের ক্ষেত্রে হবে এন্ডোমেট্রোসিস। এখন একটা ওমেন হচ্ছে প্রেগনেন্ট হলো, তো এই প্রেগন্যান্সির পরে
প্রেগন্যান্সির সময় তার কি কি প্রবলেম হতে পারে? প্রেগন্যান্সির সময় তার হচ্ছে অ্যাবর্শন হতে পারে। অ্যাবর্শন কেন হবে? ওই যে আমার ডিফেক্টিভ নিডেশন হচ্ছে, ঠিকমতো প্লাসেন্টেশন হচ্ছে না, এখান থেকে আমার অ্যাবর্শন করতে পারে। প্রিটার্ম লেবার হতে পারে, আইইউজিআর হতে পারে। যেহেতু প্লাসেন্টেশন ঠিকমতো হচ্ছে না, আমার হচ্ছে নিউট্রিশনটাও মেনটেন হবে না, সে কারণে হবে আমার আইইউজিআর। তারপর রেট ডিজেনারেশন অ্যান্ড টর্শনটা হচ্ছে প্রেগন্যান্সিতে খুবই কমন। এখন টিউমারের জন্য আর কি কি প্রবলেম হতে পারে? টিউমারের জন্য তার ডিজেনারেশন হতে পারে, টর্শন, সাবসেরাস পেডানকুলেট ফাইব্রয়েড হতে পারে এবং এক্সট্রুশন অফ পলিপ হতে পারে। সাইনে আমি কি পাবো? যখন আমি এটা 12 উইকস ক্রস করবে তখনই কিন্তু বলবো আমরা এটাকে একটা লাম্প হিসাবে পাবো। পালপেশন করলে দেখবো এটা ফিলিংটা হচ্ছে ফার্ম। আমি যে পয়েন্টগুলো আগে বলে গেছি, কনসিস্টেন্সিটা কেমন হবে, সারফেসটা কেমন হবে, যদি হচ্ছে স্মুথ সারফেস থাকবে, যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে তাহলে নোডুলার হবে, মোবিলিটিটা কোন দিকে থাকবে, অ্যাবভ ডাউনওয়ার্ড রেস্ট্রিকশন থাকবে। তারপর আমি এত বললাম যে এখন একটা ফাইব্রয়েড কখন লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন করতে পারে। যদি এটার অনেক বেশি ব্লিডিং হয়, পারসিস্টেন্ট মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, কন্টিনিউড ভ্যাজাইনাল ব্লিডিং হয়, তাহলে তখন কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া হবে। সিভিয়ার ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হলো ডিউ টু রাপচার অফ ভেন ওভার সাবসেরাস ফাইব্রয়েড। তারপর কি সিভিয়ার ইনফেকশন থাকলো, আরেকটা হচ্ছে সার্কোমা। ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল আর আল্ট্রাসোনোগ্রাফি করব। এখন কাদের ক্ষেত্রে ট্রান্স অ্যাবডোমিনাল করব, কাদের ক্ষেত্রে ট্রান্স ভ্যাজাইনাল করব? যে মাছটা আমি হাতে পাচ্ছি, লাম্প হিসেবে পাচ্ছি, তাকে আমি ট্রান্স অ্যাবডোমিনাল করলে কিন্তু এর সাইজ লোকেশনটা বুঝতে পারছি। কিন্তু যেটা হচ্ছে মাছটা ছোট, এখনো 12 উইকস হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখব যে ট্রান্সভ্যাজাইনাল করে ওটা সাইট কোথায়, সাইজ কোথায়, রেসপেক্টে না অ্যান্টিওর রেসপেক্টে, ইন্ট্রামুরাল না সাবসেরাস না সাবমিউকোসাল, এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে পারবো হচ্ছে আমরা টিভিএস করে। এছাড়া হচ্ছে আরো কিছু ইনভেস্টিগেশন হয়। এই আরো কিছু ইনভেস্টিগেশন কি কি? সেটা হচ্ছে আমরা অনেক সময় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করি। কাদের ক্ষেত্রে করি? এটা আইডেন্টিফাই নাকি হচ্ছে পলিপ, এই দুটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা করি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। তারপর কার ক্ষেত্রে আমি করব হচ্ছে এমআরআই। এমআরআই তো একদম লাস্ট রিসোর্টে করি। কাদের ক্ষেত্রে? যখন আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না এটা কি ফাইব্রয়েড না অ্যাডেনোমাইসিস, তখন আমরা কিন্তু এমআরআই করতে পারি। কিন্তু আমরা প্রথম বলবো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, এবং এর আগে হচ্ছে আমাদের রুটিন টেস্টগুলো আছে সেগুলো করে নিতে হবে, কারণ কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমাকে দেখতে হবে যে পেশেন্টটার হচ্ছে হিমোগ্লোবিনটা কত। লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্টগুলো করে দেখতে হবে, কারণ এরপরে হচ্ছে আমাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার সময় আমি যে মানে দিব ওষুধগুলো, মেডিসিনগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট থাকে হচ্ছে লিভারের উপর এবং কিডনির উপরে, সেখানে আমার এলএফটি আর এফটিটা কিন্তু সাথে করে নিতে হয়। হিস্টোসালপিঙ্গোগ্রাম কাদের ক্ষেত্রে করব? একটা পেশেন্ট কমপ্লেন করতেছে সাথে অ্যাসোসিয়েশন অফ ইনফার্টিলিটি, তাকে অবশ্যই হিস্টোসালপিঙ্গোগ্রাম করে দেখতে হবে যে তার টিউব দুটার লোকেশনটা কি অবস্থা, মানে কোনো ফ্রি স্পিলেজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হিস্ট্রোস্কোপি করে দেখব কাদের ক্ষেত্রে? যার ইন্ট্রামুরাল ফাইব্রয়েড, সেটা কি অবস্থা, কন্ডিশন। একই সাথে কিন্তু হিস্ট্রোস্কোপি আমার ডেফিনিটিভ এবং হচ্ছে থেরাপিউটিক, আমি আইডেন্টিফাইও করতে পারতেছি, আবার যদি সম্ভব হয় আমি ওই একই সেটিংকে কিন্তু মায়োমেক্টমিও করে ফেলতে পারতেছি। আচ্ছা, ইউট্রেন কিউরেটাস কি করবো কিনা? কিউরেটাস আমরা তখনই করতে পারি যদি একটা পেশেন্ট কমপ্লেন করে ইরেগুলার ব্লিডিং, তখন কিন্তু ইউট্রেন কিউরেটাস। একই সাথে যার হচ্ছে ইরেগুলার ব্লিডিং থাকবে, পেশেন্টের এজ হবে মোর দেন 40 ইয়ার্স, তখন কিন্তু আমাকে একই সাথে প্যাপস্মিয়ারটাও করে দেখতে হবে যে তার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার কোনো চান্স আছে কিনা, সেটাও আমাকে এক্সক্লুড করে নিতে হবে। এখন আসি আমার ম্যানেজমেন্টটা কি? যদি আমার এটা অ্যাসিমটোমেটিক হয় তাহলে আমার কোনো ম্যানেজমেন্টই দেওয়া দরকার নেই, আমি জাস্ট হচ্ছে তাকে রেগুলার ফলো আপে রাখবো। আর যদি সাইজটা দেখে আমার অনেক বেশি, মোর দেন 12 উইকস, এবং সাথে হচ্ছে আমার সিমটম আছে, তখন কিন্তু আমাকে ম্যানেজমেন্ট দিতে হবে। আচ্ছা, সেই ম্যানেজমেন্ট দেওয়ার সময় আমরা খেয়াল করতে হবে যেটা লোকেশনটা কোথায়, এটা কি বডিতে মানে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড নাকি সার্ভাইকাল রিজনে। যদি সিমটোম্যাটিক হয় তাহলে মেডিকেল অথবা সার্জিক্যাল আমি দুইটাই করতে পারি,
অ্যাসিমটোমাটিক ক্ষেত্রে আমি বললাম যে সাইজটা কেমন দেখবো, এটা কি 12 উইকসের কম না 12 উইকসের বেশি। 12 উইকসের বেশি হলে তার সাথে অ্যাসোসিয়েশন কি কি সিমটম আছে সেটা খেয়াল করে আমি ট্রিটমেন্টে যাব। আর যদি 12 উইকসের কম হয়, কোনো প্রবলেম না হয়, তাহলে আমাকে কিছু করতে হবে না, জাস্ট এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। সার্জারি কি কি আছে? সার্জারি আছে মায়োমেক্টমি, হিস্টেক্টমি, মায়োলাইসিস অ্যান্ড এমবোলোথেরাপি। এবং রিসেন্ট কিছু ইম্পর্টেন্ট আসছে, সেগুলোর মধ্যে হচ্ছে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন এবং এমআরআই গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড। এই দুটো হচ্ছে এখনকার লেটেস্ট টেকনোলজি। এবং এটা কাদের ক্ষেত্রে করা হয়? যারা হচ্ছে ইউট্রাসকে প্রিজার্ভ করতে চাচ্ছে কিন্তু তাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ ফাংশনটা নট ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমরা এই এমআরআই গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড অথবা হচ্ছে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশনটা প্রেফার করি। এবং আশা করি খুব শীঘ্রই হয়তো আমাদের দেশে এগুলা চলে আসবে। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি দিতে পারি? মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা দিতে পারি অ্যান্টিপ্রোজেস্টেরন। যেহেতু আমরা বললাম প্রোজেস্টেরনটা হচ্ছে আমাকে এখানে সাইজটা ইনক্রিজ করতেছে, তো দ্যাটস ওয়াই আমাকে অ্যান্টিপ্রোজেস্টেরন যদি আমি দেই, তাহলে হচ্ছে অ্যাপোপ্টোসিস যেটা ডাউন রেগুলেশন ছিল সেটা হচ্ছে আপ রেগুলেশন হয়ে ফাইব্রয়েডের সাইজটা কমায় ফেলতেছে। মিফেপ্রিস্টন মিলিগ্রাম দেই, ইউজুয়ালি 10 to 12 মিলিগ্রাম দেই। অ্যান্টি গোনাডোট্রফিন দিতে পারি, সেটা হচ্ছে ড্যানাজল এবং জেস্টিনন। কিন্তু ড্যানাজলটা হচ্ছে আমরা এখন ইউজ করি না তেমন একটা, কারণ কি ড্যানাজলের হচ্ছে কিছু সাইড এফেক্ট আছে, যদি আমরা অনেক দিন ইউজ করি তার হচ্ছে তার ভয়েস চেঞ্জ হতে পারে। জিআরএস অ্যানালগ কি কি আছে? অ্যাগোনিস্ট আছে, কিছু অ্যান্টাগোনিস্ট আছে। তারপর আছে লেভোনর্জেস্ট্রল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর, আর সিলেক্টিভ প্রোজেস্টেরন মডুলেটর। সিলেক্টিভ বা এসপিআরএম কে, সেটা হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটটা হচ্ছে আমার ব্লিডিংটাও কমাচ্ছে, সাইজটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটা আমার একটা খুব সুবিধা। তবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে এটা দেখার সময় আমাকে অবশ্যই লিভার ফাংশন টেস্ট দেখে নিতে হবে, কারণ আমি এটা প্রলং টাইম ইউজ করতে পারবো না। 3 মাস দিতে পারবো, তারপর আবার একটা এলএফটি করব, যদি দেখি ভালো আছে তাহলে আবার অ্যাগেন 3 মাস দিতে হবে। এর বেশি কিন্তু আমি কখনো ইউলিপ্রিস্টাল অ্যাসিটেটটা ইউজ করবো না। এখন এটাকে আমি ভাগ করে নিলাম হরমোনাল আর নন হরমোনাল। নন হরমোনাল আমরা কাকে কি দেই? ট্রানএক্সাম অ্যাসিড দেই। ট্রানএক্সামিক অ্যাসিড কি করবে? আমার ব্লিডিংটাকে কমিয়ে দেবে। আরেকটা কি দেই? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর। কেন প্রোস্টাগ্ল্যান্ডিনের রোল? প্রোস্টাগ্ল্যান্ডিনের রোলটা হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েশন হিসাবে আমার এন্ডোমেট্রোসিস থাকতে পারে, অ্যাডেনোমায়োসিস থাকতে পারে। এই জিনিসটাকে কমানোর জন্যই কিন্তু আমি এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটরটা দিলাম। তাহলে কি হলো? আমার পেইনটা ডিক্রিজ হলো, কিন্তু এটা কিন্তু আমার ব্লিডিং এর উপর তেমন একটা রোল নেই। আচ্ছা, এখন মায়োমেক্টমি কাদের করব বা কখন করব? এবং মায়োমেক্টমি একটা ইম্পর্টেন্ট হচ্ছে, মায়োমেক্টমি কিন্তু আমাদের হিসাবে আসে, কাউন্সিলিং আসে, যে কি কি কাউন্সিলিং করতে হবে মায়োমেক্টমির সময়। আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মায়োমেক্টমির সাথে মায়োমেক্টমি করার আগে আমাকে কি কি টেস্ট করে দেখতে হবে। একটা হচ্ছে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করে দেখতে হবে, যদি তার ইরেগুলার ব্লিডিং থাকে অবশ্যই আমাকে হচ্ছে প্যাপসমিয়ার করে দেখতে হবে যে আর কোনো প্রবলেম আছে কিনা, বা এন্ডোমেট্রিয়াল বায়োপসি করব, আর একটা হিস্টোস্কোপি করব বা হিস্টোসালপিঙ্গোগ্রাফি করব, যে তার টিউবাল কোনো ব্লক আছে কিনা সেটা দেখার জন্য। এখন কাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন? যদি কেসটা হয় ইনফেক্টেড ফাইব্রয়েড, গ্রোথ অফ মায়োমা আফটার মেনোপোজ, সাসপেক্টেড ম্যালিগন্যান্ট চেস্ট, প্যারাসোমেন হোয়ার হিস্টেক্টমি সেফার, ফ্যালোপিয়ান টিউবটাই ফাংশন করতেছে না, তাহলে আমি মায়োমেক্টমি করে কি লাভ? তার ক্ষেত্রে এটা আমার কন্ট্রাইন্ডিকেশন। মায়োমেক্টমির প্রথম যে জিনিসটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে মায়োমেক্টমির ডেফিনেশনটাকে। এটা হচ্ছে এনুক্লিয়েশন অফ দ্য মায়োমেটা ফ্রম দ্য ইউটেরাস লিভিং বিহাইন্ড এ পোটেনশিয়ালি ফাংশনিং অর্গান ক্যাপাবল অফ ফিউচার রিপ্রোডাকশন। মানে অনেকগুলো ছোট ছোট যে ক্যাপাবিলিটি সেটা ঠিকমতো রাখা যাবে না, এটা থেকে পরবর্তীতে হচ্ছে পেশেন্টটা হচ্ছে প্রেগনেন্ট হতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমার মায়োমেক্টমির কোনো রোল নাই। এখন আমি একটু মায়োমেক্টমির কাউন্সিলিংটা বলে নেই, যে মায়োমেক্টমির কাউন্সিলিংটা কি আসে। যে কোনো কাউন্সিলিং আসার সময় আমার একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা প্রথম বলবো গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। তারপরে পয়েন্টটা কি হবে? তারপর হচ্ছে পেশেন্টকে জিজ্ঞাসা বলতে হবে জিনিসটা কি, মায়োমেক্টমি করবো কেন, বা আমার কি কি আসতে পারে। আমার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি আসতে পারে, ভ্যাজানাল হিস্টেক্টমি আসতে পারে, বা মায়োমেক্টমি আসতে পারে। এই তিনটা অপারেশনের কিন্তু কাউন্সিলিং আসতে পারে। তাহলে আমি যদি একটা ফরম্যাট মুখস্থ করে নিই, প্রথমে আমি গ্রিটিং অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন করলাম, তারপর হচ্ছে
কেন করব এটা সেটা বলবো। অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমার ইউট্রাসটা হচ্ছে প্রিজার্ভড হচ্ছে, সে কারণে তার মেনস্ট্রুয়াল ফাংশনটা ঠিক থাকতেছে, ফিউচার ফার্টিলিটি ইজ পসিবল। অ্যাডভান্টেজ কি, অনেক বড় মায়োমা, ইনফ্লেশন সম্ভব হলো না, প্রচুর ব্লিডিং হয়ে গেল, সেখানে আমাকে হিস্টেক্টমি করতে পারে। মায়োমেক্টমি করার পরেও কিন্তু 3টা পার্সেন্টেজ আছে, খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং যখন আমাদের কাউন্সেলিং আসে এটা বলতে হবে। এগুলা কি পার্সেন্টেজ? রিস্ক অফ রিকারেন্স হতে পারে 30 থেকে 50% কেসে, রিস্ক অফ পার্সেন্টেজ অফ মেনোরেজিয়া থাকতে পারে 1 to 5% কেসে, এবং রিস্ক অফ রিল্যাপারটমি লাগতে পারে 20 থেকে 25% কেসে। এই 3টা পার্সেন্টেজ কিন্তু আমরা যখন কাউন্সেলিং বলবো অবশ্যই বলতে হবে। এবং আমি মায়োমেক্টমি করলাম কিন্তু তার ফার্টিলিটিটা ইমপ্রুভ নাও করতে পারে। অবশ্যই মায়োমেক্টমি করার আগে আমাকে হিস্টেক্টমির একটা কনসেন্ট নিয়ে নিতে হবে। পেশেন্টকে ব্লাড রেডি করে রাখতে হবে, কারণ অনেক বেশি ব্লিডিং হতে পারে। তারপর আমি জিজ্ঞাসা করবো কি, মা আপনার কি আর কিছু জানার আছে? থাকলে সেগুলো আমি রিপিটেশন করলাম, না থাকলে আমি তাকে থ্যাঙ্কস দিয়ে আমার কাউন্সেলিংটা শেষ করলাম। আরেকটা জিনিস বলে নিতে হবে, সেটা হচ্ছে মায়োমেক্টমি করার পর আমার কোনো হ্যাজার্ড হতে পারে কিনা। যেহেতু আমি একটা অপারেশন করবো সেহেতু ব্লিডিং হতে পারে, সাথে সারাউন্ডিং অর্গানগুলোতে ইনজুরি হতে পারে। এই পয়েন্টগুলো যদি আমি টাচ করি তাহলে কিন্তু আমার কাউন্সেলিংটা শেষ। এখন আমি একটা মায়োমেক্টমি অপারেশন করব, কি করে এর ব্লিডিংটাকে আমি পোস্ট অপারেটিভলি বা পারাপারেটিভলি আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? আগেই হচ্ছে আমি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা আছে সেটাকে 3 মাস দিয়ে নিলাম, সাইজটা ছোট হয়ে গেল। পারাপারেটিভলি আমি কি করলাম, পারাপারেটিভলি আমি ভেসোপ্রেসিন ইউজ করতে পারি, যাতে হচ্ছে আমার ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ব্লিডিংটা কম হয়। আমি একটা টর্নিকয়েড ইউজ করতে পারি, যে অ্যাভাস্কুলার এরিয়া আছে সেখানে আমি টর্নিকয়েড দিয়ে বেঁধে দিতে পারি। আমি বনের যে মায়োমেক্টমি ক্ল্যাম্প আছে সেটা ইউজ করতে পারি, তার ফলে আমার ব্লিডিংটা কম হবে। এই জিনিসগুলো যদি আমি করি তাহলে কিন্তু আমার পারাপারেটিভ কেসে আমার ব্লিডিংটা অনেক কম হবে। আচ্ছা, আর কি, আমার ইনসিশনটা দেওয়ার সময় অবশ্যই মিড লাইনে দিতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পজিশন আমরা বলবো ব্লিডিংটা কমবে। আরেকটা হচ্ছে অক্সিটোসিন ইনফিউশন। অক্সিটোসিন দিলে কি হবে, কন্ট্রাকশনটা বাড়বে, দ্যাটস ওয়াই আমার ব্লিডিং কমবে। এই জিনিসগুলাই হচ্ছে আমার মায়োমেক্টমি পারাপারেটিভ কিভাবে ব্লিডিং কমানো যায়। এখন একটা পেশেন্ট এসে জিজ্ঞাসা করলো, আমি তো মায়োমেক্টমি অপারেশন করলাম, আমি কতদিন পরে বেবি নেওয়ার জন্য ট্রাই করবো? 2 বছরের মধ্যে হচ্ছে আমার প্রেগনেন্সি রেটটা খুব ভালো। তাই আমি পেশেন্টকে বলবো, যখন ইউ ফিল ইউ আর ফিট ওকে দেন আপনি ট্রাই করবেন, তবে 3 মাসের আগে না। 3 মাস পরে আমি তাকে বলবো আপনি আবার কনসেপ্টের জন্য ট্রাই করতে পারেন। আরেকটা কি করতে হবে, 3 মাস পর অবশ্যই আমাকে একটা হিস্টোসালপিঙ্গোগ্রাম করে দেখতে হবে যে আমার টিউব দুটো প্যাটেন্ট কিনা, তারপর সে হচ্ছে প্রেগনেন্সির জন্য ট্রাই করবে। ডেলিভারি কি হবে, আমি ডেলিভারি সিজারিয়ান সেকশন করব না, ডেলিভারি আমি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিও করতে পারবো, তবে এটা অবশ্যই একটা ইনস্টিটিউশন ডেলিভারি হতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মায়োমেক্টমি করলাম, ইউট্রাসে একটা স্কার রয়েছে, এই স্কারটা কি রাপচার হতে পারে? কোন স্কারটা রাপচার হবে বেশি, মায়োমেক্টমি স্কার না সিজারিয়ান সেকশনের স্কার? মায়োমেক্টমি স্কারের পরে কিন্তু সে অনেক দিন টাইম পাচ্ছে এবং তার হিলিংটা ভালো হচ্ছে। এই কারণে কিন্তু মায়োমেক্টমি স্কারের রাপচার খুবই খুবই কম হয় তার তুলনায় হচ্ছে সিজারিয়ান সেকশনের স্কারটার তুলনায়। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। তারপর আরেকটা হচ্ছে অপারেশনের সময় অ্যাডহেশন হতে পারে। এই অ্যাডহেশনগুলো আমি কিভাবে কন্ট্রোল করতে পারি? একটা হচ্ছে আমার ইনসিশন দেওয়ার সময় আমি খেয়াল করবো যে আমার কত কম ইনসিশন দিয়ে আমি অনেকগুলো মায়োমা বের করে নিয়ে আসতে পারি, বা ইনসিশনটা আমি কোথায় দিব, অ্যান্টিরিয়রলি দিব না পোস্টেরিয়রলি দিব। ইউজুয়ালি অ্যান্টিরিয়রলি দিলে আমার অ্যাডহেশনটা কম হবে, পোস্টেরিয়র দিলে হচ্ছে আমার বায়োলগুলোর সাথে অ্যাডহেশন হয়ে যেতে পারে। যদি আমি পোস্টেরিয়রলি থাকে একটা অনেক বড় ফাইবার, সেটাকে আমরা চেষ্টা করবো যে অ্যান্টিরিয়রলি ইনসিশন দিয়ে সেটাকে বের করে নিয়ে আসা যায় কিনা। তারপর হচ্ছে আমি এখানে কিছু অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল যেমন হচ্ছে ইন্টারসিট, গাইনিসিট, এখানে কি হবে, আমার হচ্ছে অ্যাডহেশনটা হবে না। তারপর কি করবো, আমরা রাউন্ড লিগামেন্টটাকে শর্টেনিং করে দেবো। প্লাইকেশন অফ রাউন্ড লিগামেন্ট মানে কি, রাউন্ড লিগামেন্টটাকে শর্টেনিং করে অ্যান্টিভার্সনটা মেনটেন করব। দ্যাটস ওয়াই আমার কিন্তু অ্যাডহেশনটা কম হবে। আরেকটা কি হবে, হেমোস্ট্যাসিসটা পারফেক্টলি ডান করতে হবে। আমার অপারেশনের সময় আমার যে স্পেসগুলো হচ্ছে সেই ব্লাইন্ড স্পেসগুলো কিন্তু খুব ভালোভাবে অপারেশন করে মেনটেন করে আসতে হবে, যাতে ওখানে কোনো ব্লাইন্ড স্পেস না থাকে। ব্লাইন্ড স্পেস থাকলে কিন্তু ওখানে ব্লাড কালেকশন হবে, হেমাটোমা ফর্মেশন হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আলটিমেট গোল কোনোটাই লাভ হবে না।
যদি লাগে আমরা অবশ্যই ড্রেন টিউব দিব, পেরিটোনিয়াল টয়লেটিং করে চলে আসবো। এভাবে আমরা অ্যাডহেশনটাকে প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, আমাদের তো আরেকটা হচ্ছে আমরা অ্যাবডোমিনাল মায়োমেক্টমি করতে পারি, আরেকটা করতে পারি ল্যাপারোস্কোপি। কাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি করব বা কেন এটার অ্যাডভান্টেজ হচ্ছে ল্যাপারোস্কোপি করার পর আমার হসপিটাল স্টেটা অনেক কম, মরবিডিটি কম, আমি একটা অপারেশন করার 24 আওয়ার পরে পেশেন্টকে ছেড়ে দিতে পারতেছে, সে চলে যেতে পারছে, কসমেটিক্যালি বেটার। ডিসঅ্যাডভান্টেজ কি, আমার অবশ্যই এক্সপার্টাইজ লাগবে এবং হচ্ছে মোর অ্যাডেশন হতে পারে এবং চান্সেস অফ রাপচার অফ প্রেগনেন্সিও হতে পারে। কারণ হচ্ছে ল্যাপারোস্কোপি আমরা যখন করব সে যদি এক্সপার্টাইজ না হয় তাহলে সে যখন নটগুলো দিবে তখন কিন্তু নটগুলো ঠিকমতো সিকিউর হয় না, দ্যাটস ওয়াই আমার কিন্তু স্কার রাপচার হতে পারে। কিন্তু যখন আমরা অ্যাবডোমিনাল করি তখন কিন্তু আমাদের নটগুলো আমরা খুব ভালোভাবে পারফেক্টলি দিতে পারি, দ্যাটস ওয়াই আমাদের অ্যাবডোমিনাল মায়োমেক্টমি স্কার কিন্তু রাপচার হওয়ার চান্স খুবই কম। এটাই খেয়াল করতে হবে যে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি কখন করব। আচ্ছা, আরেকটা হচ্ছে পলিসাইথেমিয়া হয়। পলিসাইথেমিয়া কিভাবে হয় ফাইব্রয়েডে? যখন একটা মাস হচ্ছে ইউটেরাস, একটা বিশাল বড় মাস মানে ফাইব্রয়েডটা যখন হচ্ছে আমাকে ইউরেটারকে প্রেস করতেছে, প্রেসার দিচ্ছে, তখন কিন্তু আমার ইরেক্থ্রোপয়েটিং ফাংশনটা অল্টার্ড হয়ে যাচ্ছে। আরেক সেটা হচ্ছে আমার পলিসাইথেমিয়া করতেছে। একই সাথে আবার এই টিউমারের কারণে কিন্তু আমার ইরেক্থ্রোপয়েসিসটা বেড়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু আমার পলিসাইথেমিয়া হতে পারে। আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কখন আমরা পলিসাইথেমিয়া হয় ফাইব্রয়েডের ক্ষেত্রে। আচ্ছা, আর যারা সিনিয়র আপুরা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ইউটেরাইন আর্টারি এমবোলাইজেশন, এমআরআই গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড, তারপর হচ্ছে যে অক্লুশন প্রসিডিউরগুলো কোনটাতে কিভাবে নেক্রোসিস হচ্ছে, কিভাবে নেক্রোসিস হয়ে ইউটেরাসটা শিঙ্কেন আউট করতেছে, ইউটেরাইন আর্টারি ফাংশন কি ওই ক্ষেত্রে, যেমন ইউটেরাইন আর্টারি এমবোলাইজেশনের ক্ষেত্রে আমি ইউটেরাইন আর্টারিতে হচ্ছে পলিভিনাল অ্যালকোহল কম্পাউন্ড দিচ্ছি, সেভাবে এটা শিঙ্কেজ করতেছে। তারপরে এমআরআই গাইডেড ফোকাস আল্ট্রাসাউন্ড কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ম্যাডামদের খুবই পছন্দের। তো সেই জন্য হচ্ছে ভাইবাতে এগুলো আমাদের জিজ্ঞাসা করতে হয়, এগুলো একটু। তো আপাতত হচ্ছে এতটুকুই। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলেছে, এটার সাথে বলতে, যদিও হচ্ছে এটা আমার ইসের সাথে রিলেটেড না, ফাইব্রয়েড কেসের সাথে রিলেটেড না, কিন্তু আমাদের কিন্তু অস্পিতে ব্লাড ট্রান্সফিউশন অর্ডার মানে বিটি অর্ডার, বিটি নোট, এগুলো কিন্তু অস্পিতে আসে। তাই আমাকে অবশ্যই এটা ব্লাড ট্রান্সফিউশন দেখে নিতে হবে, বিটি অর্ডারে কি কি লিখতে হয়, বিটি নোটে কি কি পয়েন্ট লিখতে হয়, প্রি অপারেটিভ অর্ডার কি দিব, পোস্ট অপারেটিভ অর্ডার কি দিব, এইগুলো খেয়াল করে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা শিখবো বিটি নোট, বিটি অর্ডার, প্রি অপারেটিভ অর্ডার, পোস্ট অপারেটিভ অর্ডার। এবং পোস্ট অপারেটিভ অর্ডারের ক্ষেত্রে হচ্ছে হিস্টেকটমি এবং সিরিয়াস আলাদা আলাদা। হিস্টেকটমির ক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা একটা জিনিস জিজ্ঞাসা মানে দিতে হয়, আলট্রা কার্বন দিতে হয়, লেক্সেনা দিতে হয়, গ্লিসারিন সাপোজিটরি দিতে হয়, সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। পোস্ট অপারেটিভ অর্ডারের ক্ষেত্রে হচ্ছে সিজারের ক্ষেত্রে হচ্ছে এখানের ক্ষেত্রে হচ্ছে আমার হিস্টেকটমিতে কিন্তু সেগুলো লাগছে না, যদিও আমার মায়োমেক্টমি কিন্তু আমি অক্সিটোসিন দেই। তাই কোন কিসাতে আমি কি কি প্রিপারেশন দিব, মানে পোস্ট অপারেটিভের যে চেঞ্জগুলো, মানে সিজারিন সেকশনের ক্ষেত্রে পোস্ট অপারেটিভ অর্ডার কেমন, হিস্টেকটমির ক্ষেত্রে পোস্ট অপারেটিভ অর্ডার কেমন, ভ্যাজান হিস্টেকটমিতে যেমন হচ্ছে আমি একটা ভ্যাজানাল প্যাক ইউজ করতেছি যেটা 24 আওয়ার পর্যন্ত রাখতেছে, ক্যাথেটারটা কতক্ষণ রাখতেছে, যেমন আমি সিজারের ক্ষেত্রে বা এটা টোটাল অ্যাবডোমেন হিস্টেকটমির ক্ষেত্রে ক্যাথেটার রাখতেছে অনলি 24 আওয়ার, সেখানে ভ্যাজানাল হিস্টেকটমির ক্ষেত্রে ক্যাথেটার রাখতেছে 3 to 5 days। এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে পোস্ট অপারেটিভ অর্ডার লেখার সময়, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো আমরা শিখে ফেলবো। কারণ হচ্ছে এগুলো হচ্ছে যেমন আমাদেরকে অ্যাসোইর সময় ধরতে পারে, ক্লিনিক্যাল ভাইবার সময়ও ধরতে পারে, আমার অসপিতেও চলে আসতে পারে। তো এগুলো হচ্ছে তোমরা শিখে রাখবা। আর হচ্ছে মোটামুটি আমি অনেকগুলো কেস পড়ায় ফেলছি। লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছিলাম হচ্ছে হাইপারটেনসিভ ডিজঅর্ডার নিয়ে, তোমাদের কি কি ধরতে পারে হাইপারটেনশন নিয়ে, মানে টোটালি সবটাই আমি ফোকাস করে গেছি। এছাড়া তোমরা গাইনিতে বা অফসে আর কি কি কেস পড়তে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই অনুযায়ী হচ্ছে ক্লাস নেব। আর যেহেতু নেক্সট সপ্তাহে হচ্ছে আমাদের ঈদের একদম সন্নিকটে, ঈদ চলে আসছে, তো নেক্সট সপ্তাহে হচ্ছে আমি আর ক্লাস নিব না, আবার ঈদের পরে নিব। তো তার আগে তোমরা আমাকে জানাও তোমরা কি কি টপিকে ক্লাস করতে চাও। আর আমাদের ম্যাডামরা খুবই সুন্দর সুন্দর করে ক্লাস নিচ্ছে, ফাতেমা আশরাফ ম্যাডাম, মুনিরা ম্যাডাম, জেবা ম্যাডাম। তো তোমরা ওই ক্লাসগুলো করো, ম্যাডামরা কিন্তু একই সাথে হচ্ছে ক্লিনিক্যাল ভাইবা রিজন সব কিন্তু ফোকাস করে করে বলে যাচ্ছে।
তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করবে এবং তোমাদের অনেক উপকার হবে। আর সাথে একটু পড়াশোনা করতে হবে। আর আশা করি সকলের ঈদটা অনেক অনেক ভালো যাক, যদিও করোনা টাইম, তবু এর মধ্যে যতটুকু ভালো থাকা যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পর্যন্তই।